ডিরেক্টর ডক্টর লাল মহাশয় এবং বাকি অতিথিবৃন্দ যারা রয়েছেন মঞ্চে এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি অনুষ্ঠানের যখন আমাকে ইনভাইট করা হয়েছিল, ডক্টর শ্রী করেছিলেন, তার আমার আসার দুটো খুব ইম্পর্টেন্ট কারণ ছিল। এখানে আপনাদের আমি এরকমই সিবার মতো আইসিআর এর একটা ইনস্টিটিউটের মধ্যে রিসার্চ স্টেশনে রয়েছি, যেটার নাম হচ্ছে কেন্দ্রীয় লবণতা মৃত্তিকা অনুসন্ধান সংস্থা। তো আজকে এক বিশেষ দিন, বিশ্ব মৃত্তিকা দিবস। তো এই দিনটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, যারা আমরা বিজ্ঞানী কিংবা বিশেষ করে আমাদের সংস্থা, যে সংস্থাটা মৃত্তিকা নিয়ে গবেষণা করে এবং নোনা মৃত্তিকা নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে যারা ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার ফার্মার্স রয়েছেন, তারা এসছেন, তারা ইন্টারাক্ট করবেন তাদের সঙ্গে, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। কারণ হচ্ছে এই সুন্দরবন অঞ্চলটা এমন একটা জায়গা, নোনা অধ্যুষিত জায়গা, যেখানে আমরা নোনা জলের মাছের কথাই ভাবতে পারি, কিংবা নোনাকে কাটিয়ে কিভাবে ফসল উৎপাদন করতে পারি তার একটা ভালো জায়গা। মানে এটা ছাড়া আমাদের উপায় নেই। কৃষির সঙ্গে যারা যুক্ত, অর্থনৈতিক যদি আমাদের উৎপাদন বাড়াতে হয়, অর্থনৈতিক ইনকাম যদি আমাদের বাড়াতে হয়, তাহলে এখানেই যেতে হবে আমাদের। তার উদ্দেশ্য কি? আমাদের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। সেই জন্যই আমরা দিনগুলো পালন করি এবং মানুষের মধ্যে যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য, যারা সচেতন নয় তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই দিনগুলো পালন করি। তেমনি ভাবে এই বিশ্ব মৃত্তিকা দিবস পালনের যে অনুষ্ঠান, আজ থেকে কিন্তু বেশি দিন আগে শুরু হয়নি। প্রথম শুরু হয়েছিল 2014 সালে। তার আগে মৃত্তিকা নিয়ে আমরা বিজ্ঞানীরা যারা বিভিন্ন রকম গবেষণার মধ্যে যুক্ত আছি, তারা দেখছিলাম যে আজকের থেকে যদি আজ অনেক বছর পিছিয়ে যাওয়া যায়, তো আজকের যে মৃত্তিকা আমরা দেখছি সেটা কিন্তু আগে ছিল না, অনেক বেশি উর্বর ছিল। যদি স্বাস্থ্যর হিসেবে মানে বলতে চাই, স্বাস্থ্য টার্মে মৃত্তিকা স্বাস্থ্য কিন্তু অনেক ভালো ছিল। সেই জন্য মৃত্তিকা দিবসের পালন করা কিংবা সচেতনতার খুব একটা জরুরি আমরা প্রয়োজন মনে করিনি, কিন্তু এইটা প্রয়োজনীয়তা বিশ্ব জুড়েই একটা সময়ে সবাই আমরা ভেবেছি যেটাকে দরকার, এবং সেই জন্য এই 5ই ডিসেম্বর মৃত্তিকা দিবস হিসেবে আমরা সারা বিশ্বে পালন করছি। 2013 সালে রাষ্ট্রপুঞ্জের সভায় এই 5ই ডিসেম্বর দিনটাকে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এর পেছনে 5ই ডিসেম্বর বা কেন, 5 ডিসেম্বর বা কেন, তার কারণ হচ্ছে থাইল্যান্ডের রাজা ছিলেন একজন, তিনি মৃত্তিকা নিয়ে সচেতনতা বাড়ার জন্য 2002 সালে এক কনফারেন্স হয়েছিল, সেখানে উনি প্রস্তাবটা রেখেছিলেন। তার মুভমেন্টে হয়েছিল বা আজকে ওনার জন্মদিন, কিন্তু তারপরে অনেক বছর পরে 2013 সালে রাষ্ট্রপুঞ্জের কাছে প্রস্তাব যায় এবং সেটা মানে পারমিশন পাওয়ার পরে 2014 থেকে স্টার্ট হয়। তো আমরা যদি স্বাস্থ্যটা এই মৃত্তিকা স্বাস্থ্য নিয়ে যদি দেখি, যে আজকে যারা এখানে রয়েছেন ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার ফার্মার, মৎস্য চাষ করেন এবং নোনা জলে মৎস্য চাষ করেন মূলত, কিন্তু তার সঙ্গে সঙ্গে কৃষিও করেন। সেই কৃষিতে আমরা এই সুন্দরবন অঞ্চলে দেখেছি যে আজ থেকে যেটা দীর্ঘদিন আগে যে ধরনের উৎপাদন হতো, সেই উৎপাদনটা কিন্তু কমে যাচ্ছে। মঞ্চে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান এবং যারা ফার্মার্স বন্ধু আছে তাদেরকে সম্মান জানিয়ে একটু বলি। প্রথমত মাটির যে হেলথ কার্ড যেটা দেওয়া হবে আমাদের, উনি বক্তব্য রাখলেন, সেই বক্তব্যটা কিন্তু আমি ঠিকমতো বুঝতে পারিনি, সেটা একটু বাংলায় দয়া করে একটু বুঝিয়ে দেবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি একটু জানতে চাইছি, আমরা তো বেনামি চাষে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। প্রথমে মিষ্টি জলের চাষ করতাম, মিষ্টি জলের মাছ, কারণ প্রশান্তবাবু যিনি আমাদের লিঙ্কিট থেকে, উনি আমাদের ওখানে ট্রেনিংয়েও গেছেন, চিনতে পেরেছেন। তো আমি বলছি এখন তো বেনামি চাষ করছি, কি করে প্রোডাকশন কমানো যায় সেটা একটু, প্রোডাকশন কস্ট কি করে কমানো যায় সেটা যদি একটু আপনারা বলেন। Know that previously he was doing
বাড়ি দাঁড়িয়ে কি করেন প্রকৃত? আমি চাষবাস করি, বেনামি চাষবাস করি। হ্যাঁ, এই চাষ সম্বন্ধে আপনি জানতেন? হ্যাঁ, চাষ সম্বন্ধে কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? মানে আমরা নিয়েছি মানে অ্যাকচুয়ালি ইয়ে থেকে পয়লান থেকে পয়লান থেকে। আজকের এই বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কাকদ্বীপ শিবা অর্থাৎ গবেষণা কেন্দ্রে এসেছেন, কি জানলেন? আপনার কেমন আছেন? আমরা তো খুবই খারাপ আছি, এই প্রকৃতির জন্য খুবই খারাপ। আমাদের আর্থিক অবস্থা খুবই খুবই কষ্টের মধ্যে চলছে। সব তো চাষবাস করেই চলে গেছে, নদীর তলায় চলে গেছে। আমরা কোথা থেকেও মানে লোন কিছুই পয়সা করি পাচ্ছি না। গবেষণা কেন্দ্রে আপনাকে ইন্স্যুরেন্সের আশ্বস্ত দিচ্ছেন, সেটা হলে খুবই ভালো হয়। ইন্স্যুরেন্স তো আমাদের কাছে ইন্স্যুরেন্স করার মতনও তো পয়সা নেই। সেটা আমরা কি করে করবো? 3,000 টাকা কি 4,000 টাকা ইন্স্যুরেন্স পার ইয়ার দিতে হবে, সেটা আমরা কি করে দিব? তা এই যে গবেষণা কেন্দ্রে আজকের এসছেন, কি শুনলেন, কি বললেন? শুনেছি, মিটিং শুনেছি। সেটাও হচ্ছে আমরা চাইছি যে কিছু পয়সা গড়িয়ে যদি সরকার থেকেই যদি আমরা পাই, তাহলে আমরা আবার চাষবাস করে উন্নতি করতে পারবো। হ্যাঁ, আমাদের ছেলে পুলে বা বাবা মা ভালোই থাকবে। কত বিঘে জায়গার চাষ? আমার মিনিমাম 5 বিঘে জায়গার চাষ। কি চাষ করতেন? ভেনামি। লাভ হয় না? একদম লাভ হয় না। আর ফিড মেডিসিন অত্যাধিক দাম, অনেক দাম বেড়ে গেছে। তার জন্য যেখানে গবেষণা করে আপনাদেরকে বারবার বোঝানো হচ্ছে, সচেতন করা হচ্ছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ। তো সচেতন করা হচ্ছে, আপনারা সেই সচেতনার বার্তা শোনার পরে আমরা তো ওটাই মানে ওই ভেনামিটাই ছেড়ে দিয়ে মিঠা মাছের চাষ করব। সেই মিঠা মাছের যে চাষ করব সেই পয়সাগুলো তো পাচ্ছি না। তা বর্তমান পরিস্থিতি এখন কেমন? এখন খুবই খারাপ। কি নাম আপনার? দেবকুমার মন্ডল। কোথায় বাড়ি? তারিকনগর, নামখানা ব্লক। হ্যাঁ, নামখানা। সব রকম মাছ আছে, ছোটো আছে, মানে 10 গ্রাম মাছ আছে, 5 গ্রাম মাছ আছে। পনেরো 5ই ডিসেম্বর মৃত্তিকা দিবস, এই উপলক্ষে আজকে হারভেস্টিংয়ের এই রাখা হয়েছে। মূলত চাষিদেরকে কি বার্তা দেবেন? मैसेज क्या वार्ता देगा चाषी, फार्मर्स का क्या वार्ता देगा? पहली चीज़ तो एक सॉयल, जो गवर्नमेंट का एक मिशन है कि सॉयल अगर हेल्दी है तो आपका बाकी जो इकोसिस्टम है वो हेल्दी है, क्योंकि सॉयल ही से ही न्यूट्रिशन मिलता है। एक आजकल एक और कंसेप्ट चल रहा है, वन हेल्थ। अगर आपकी सॉयल हेल्दी है, आपका इकोसिस्टम हेल्दी है, तो ह्यूमन और बाकी जो आपका प्रोडक्शन सिस्टम है वो भी हेल्दी है। जो फार्मर्स है वो लोग का एक समस्या है, तो ये जो बहुत पैसा खर्च करके वो लोग ये किया है, लेकिन ये सुंदरवन का प्रॉब्लम एक ही है, साइक्लोन होता है यहाँ पर, चाषी बहुत खाई खती में पड़ता है। क्या बोलेंगे? देखिए, नेचुरल कैलेमिटीज का तो कोई इलाज नहीं है, उसका तो भगवान ही मालिक होता है। पर हम अपना ध्यान रख सकते हैं चीज़ों का, अपनी क्रॉप को टाइम पर बचा के रखें, उसको टाइम पर बेच लें। और दूसरी चीज़ें, अब इसके लिए एक इंश्योरेंस पॉलिसी भी आ रही है, जिसको हमारी इंस्टीट्यूट और ओरिएंटल इंश्योरेंस मिलके चला रही है। मतलब इसको बनाया है एक्चुअली श्रिम्प का, पर्टिकुलरली श्रिम्प कल्चर का है, उसका इंश्योरेंस बड़ा मुश्किल होता है। उसमें दो चीज़ें, एक तो नेचुरल कैलेमिटीज और दूसरा डिजीज़, दो रिस्क होते हैं। तो ये जो इंश्योरेंस स्कीम जिसको हम अभी बनाया गया है, ये इंडियन फार्मर्स को देखते हुए, उनकी नीड को देखते हुए, जैसे आज एक एग्जांपल दिया गया कि मान लीजिए याद से पहले उन्होंने प्रीमियम 3,000 का प्रीमियम पड़ता नेचुरल डिजास्टर के लिए, तो कम से कम उनको 75 लॉस पर 75-80 हज़ार का कंपनसेशन मिल जाता इंश्योरेंस कंपनी से। इंश्योरेंस एक रास्ता है जिससे कि कम से कम आपको कुछ नुकसान कम हो जाएगा। जो फार्मर्स उसको प्रोडक्ट करता है, लेकिन उसका बाद वो जो बोकर है
बीच में जो बोकर होता है उसको बड़ी दिक्कत पड़ता है, ये क्या बोलेगा? दिक्कत तो पड़ता है ब्रोकर से, पर वो एक ऑलरेडी एक बना हुआ सिस्टम है। पर इसके लिए ज़रूरी है कि फार्मर्स आपस में और सरकार के माध्यम से जो नॉलेज मिलती है उनको, जैसे KVK से या बाकी जगह से, ज़रूरत ये है कि एक जगह पर अगर फार्मर्स हैं, मान लीजिए 100 फार्मर्स हैं, एक FPO बना सकते हैं, फार्मर्स प्रोड्यूसर ऑर्गेनाइजेशन। एक फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन जो गवर्नमेंट का कंसेप्ट है, आपको पता होगा कि अभी हाल ही में एक मिनिस्ट्री ऑफ कोऑपरेशन अभी रिसेंटली बना है, एक सेंट्रल गवर्नमेंट ने मिनिस्ट्री बना है इसके लिए, कोऑपरेटिव के लिए। तो वो है कि अगर फार्मर में इतनी जागरूकता हो कि मान लीजिए 100 फार्मर अगर इकट्ठे जुड़ जाएं तो उसको ऑपरेशन के लिए गवर्नमेंट से मदद मिलती है FPO चलाने के लिए। और एक जो फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन है वो सिर्फ एक यही काम नहीं करती उसको गवर्नमेंट से मदद मिलना, वो एक दूसरे के साथ नॉलेज बांट सकते हैं, ट्रेनिंग दे सकते हैं एक दूसरे को। एक जगह से जैसे आपको फीड खरीदना है, सीड खरीदना है, दवाई या कुछ और भी चीज़ें जैसे प्रोबायोटिक्स या कुछ और चीज़ कोई भी इनपुट खरीदनी है, तो 100 आदमी जब मिल के करेंगे तो वो प्राइस बार्गेन कर सकते हैं, प्रोडक्शन कॉस्ट कम कर सकते हैं, बहुत सारे रिसोर्सेज वो इकट्ठे यूज़ कर सकते हैं। पानी का सोर्स है, पंपिंग है, सोलर पावर है, ये वो मिलकर यूज़ कर सकते हैं। उससे हर एक की प्रोडक्शन कॉस्ट कम होगी। तो FPO। और दूसरा ये है कि जब मान लीजिए जो ब्रोकर जो है वो एक फार्मर के पास जाएंगे, जब फार्मर का क्रॉप तैयार है, वो डिजीज रिस्क पे है या सारा कुछ उसका कोई भी रिस्क हो सकता है, वो तब तक इंतज़ार करेंगे जब तक वो फार्मर एकदम बेचने को ना तैयार हो जाए। पर जो अगर FPO होगा, मान लीजिए एक जगह पर 100 से ज़्यादा फार्मर हैं, तो वो आपस में डिसाइड कर सकते हैं कब और किस प्राइस पर बेचना है। एक FPO एक पावर है जो फार्मर की अपनी पावर है। तो इसको अगर काउंटर करना है तो ये FPO, फार्मर एसोसिएशन, सेल्फ हेल्प ग्रुप, कोऑपरेटिव यही कर सकते हैं। आपका नाम? कुलदीप कुमार, डायरेक्टर ICR सेंट्रल इंस्टीट्यूट ऑफ बैकवर्ड एग्रीकल्चर, हेडक्वार्टर चेन्नई। বলছি এই প্রত্যন্ত সুন্দরবনে এত বড় একটা ইনস্টিটিউশন রয়েছে, গবেষণা কেন্দ্র, আপনারা প্রশিক্ষণ দেন, তারপরেও চাষিরা এসে একটাই অভিযোগ করে যে তাদের যে কস্টিং যে খরচা হয় তার থেকে তারা লস করে। এই সমস্যা কবে সমাধান হতে পারে? আচ্ছা দেখুন, দিন দিন যত যাচ্ছে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে। আগে অ্যাকচুয়ালি আমাদের 1 কেজি চিংড়ি তৈরি করতে 190 থেকে 200 টাকা খরচ হতো। এখন সেটাকে আমরা নিয়ে যাচ্ছি, এত দাম বেড়েছে, ফিডের বলুন, সিডের বলুন এবং অন্যান্য ইনপুটের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে চলেছে। তো এই জন্য কস্ট অফ প্রোডাকশন বেড়ে চলেছে একটা দিক। এটার একটা মাত্র সমাধান, যদি আমরা ফিশারম্যানস প্রডিউসার্স কোম্পানি বা ফিশারম্যানস প্রডিউসার অর্গানাইজেশন আমরা করি একত্রে, এবং সেটা সবাই মিলে একটা সোর্স থেকে নিই, এবং যেটা প্রবলেম বেচার সময়ও বিক্রির সময়ও তারা যাতে ডাইরেক্ট এক্সপোর্টারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, হলেও না কি মাঝে মিডলম্যান থাকে, তাহলে মিডলম্যান যেই থাকে তাদের লাভের অংশটা অনেক কমে যায়। তো ওরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে এক্সপোর্টারের সঙ্গে। যদি আপনারা একসাথে কোম্পানি হিসেবে চলেন তাহলে অনেকটা প্রোডাকশন হলো, অনেকটা মেটেরিয়াল হলো, তারা ডাইরেক্টলি একটা বড় গাড়ি করে চিল্ড কন্ডিশনে পাঠাতে পারে এক্সপোর্টারের সামনে। তাতে ওদের খরচটা, টোটাল খরচটা কিন্তু ভাগ করলে দেখা যাবে খুব কমে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর একটা প্রবলেম হচ্ছে চাষিদের ক্ষেত্রে, চাষিরা আমরা যখন ওদেরকে বলি সেটা কিন্তু ওরা মূলত পুরো টোটো ফলো করে না। কারণ কি, অনেক কোয়াক কনসালটেন্ট আছে যারা কিনা প্র্যাকটিক্যালি কোম্পানির দিক থেকে দেওয়া হয়, তারা অনেক কিছু বেশি তাদের দিতে বলে। যেমন বলি ফিডের ব্যাপার, ফিড ম্যানেজমেন্ট একটা বিশাল গুরুত্বপূর্ণ, এবং ফিড খরচ দেখা যায় যে 50 থেকে 60% খরচ হচ্ছে কালচারের ফিডের থেকে। এই ফিডের যখন আমাদের কোম্পানিগুলো তাদের বিভিন্ন কনসালটেন্ট বা টেকনিক্যাল পার্সন রেখেছেন, তারা গিয়ে যখন চাষিদের বলে তারা কিন্তু তাদের কথা বেশি বিশ্বাস করে, এবং তার ফলে তারা অনেক বেশি খাবার যেটা দরকার নেই সেটা কিন্তু জলে দেয়, এবং জল তারপর বেশি খাবার দেওয়ার ফলে জল একটু খারাপ হবে, আবার তার জন্য জল শোধন করার জন্য আবার ইনপুট দেবে। তো এই করে খরচের মাত্রাটা কিন্তু আরেকটু বেশি হয়ে যায়।
তো সেই জন্য আমাদেরকে প্রপারলি জায়গায় ট্রেনিং নিতে হবে, হ্যাঁ, এবং আমাদের রিসার্চ সেন্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলতে হবে। যখন কালচার করছি কখন কী করতে হবে, কখন ফিড ম্যানেজমেন্ট, কী পজিশন তাদের নিয়মিত সয়েল এবং ওয়াটার ওরা অ্যানালিসিস করতে পারে আমাদের কাছ থেকে, কী এখন কী পজিশন, তাতে কী দেওয়া উচিত, এই সমস্ত যে এগুলো টেকনিকগুলো যদি আমাদের কাছ থেকে পরামর্শ নেয় তাহলে মনে হয় আমাদের চাষি ভাইরা অনেকটা তাদের খরচের অংশ কমাতে পারবেন এবং তাতে করে নেট প্রফিটটা ওদের বাড়বে। আজকের একটা বিশেষ দিন, মৃত্তিকা দিবস, বিভিন্ন দিবস পালন করা হয়, আর আজকের এই যে বিশেষ দিনে এই যে আয়োজন, এটা কেমন লাগছে? না, আমরা সত্যি খুবই আজকে গর্বের দিন যে আমরা বিশ্ব মৃত্তিকা দিবসে আমরা আজকের অনুষ্ঠানটা করতে পারলাম এবং এতজন 220 জন চাষিকে আমরা আজকে সয়েল অ্যান্ড ওয়াটার হেলথ কার্ড দিলাম। এবং বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা শুধু সয়েল হেলথ কার্ড দেয়, তারা এগ্রিকালচারের পক্ষে, কিন্তু আমাদের যেহেতু অ্যাকোয়াকালচারের আমরা ওয়াটারটা সয়েল অ্যান্ড ওয়াটার হেলথ কার্ড আমরা আজকে 220 জনকে ইস্যু করলাম। এবং এই এক বিশেষ দিনে মানুষজন আমাদের যারা চাষি ভাই তাদেরকে তাদের যে মাটি এবং জলের গুণাগুণ তারা নিজেরা জানুক। এবং এখন যদি আমরা জানতে পারি, যদি আমাদের দেখা যায় যে ক্যালসিয়ামের মাত্রা বা ম্যাগনেসিয়ামের মাত্রা বেশি আছে জলে, তাও টেকনিশিয়ান বলছে ম্যাগনেসিয়াম দিতে হবে, সেখানে আমরা কিন্তু নিজেরা অ্যাভয়েড করতে পারবো। আমরা বলবো আমাদের ম্যাগনেসিয়াম এই, কেন আমাদেরকে তাহলে দিতে হবে আবার? তো এই যে ব্যাপারগুলো, এইটা কিন্তু মানুষকে সচেতন করার জন্য। আপনার পুকুরে এতটা আছে অলরেডি, আপনি কিন্তু প্ররোচিত হবেন না কেউ বললে, আপনি আবার প্রপারলি অ্যানালিসিস করান দেওয়ার আগে। তো এই জন্য ওরা অনেকখানি সজাগ হলো এবং সচেতন হলো, যাতে করে ওদের যে সয়েল এবং ওয়াটারের কন্ডিশন কী একটা কালচারের জন্য কী করা উচিত, কিছু যদি কম থাকে তাহলে তা আমরা দেবো, আমরা সেখানে ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ, কোনো কিছু ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তাহলে আমরা অবশ্যই লাইম দেবো। এই ব্যাপারটা ওনারা আজকে জানতে পারলেন ওনাদের পুকুরে। তো সেই জন্য আজকের দিনে ওই সয়েল অ্যান্ড ওয়াটার হেলথ কার্ডটা দিতে হবে, যে আমাদের যে মাটির যে মাটি মায়ের মতো, আজকেই শুনলেন আমাদের বক্তব্যে যে মাটি হচ্ছে মায়ের মতো, সেই মাটিকে আমাদের রক্ষা করতে হবে। মাটি রক্ষা করলে টোটাল ইকোসিস্টেম রক্ষা হবে এবং আমাদের যেখানে আমরা চাষ করছি সেই চাষবাস থেকে প্রফিট আমরা কিন্তু পেতে পারবো যদি মাটি ভালো থাকে। সেই জন্য আমরা ওদেরকে সচেতন করা গেল, ওদের নিজেদের মাটির সম্বন্ধে ওরা জানতে পারলেন আমাদের চাষি ভাইরা। তো তাতে করে আমার মনে হয় আগামী দিনে ওরা অনেক লাভজনক। আপনার নাম? আমি ডক্টর দেবাশিস দে, অফিসার ইনচার্জ, প্রিন্সিপাল সায়েন্টিস্ট, কাকদ্বীপ রিসার্চ সেন্টার অফ ICAR, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাগ্রিকালচার, কাকদ্বীপ রিসার্চ সেন্টার। চাষিরা অভিযোগ করছে যে আমরা ন্যায্য মূল্য পাই না, আমরা উৎপাদন করি কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে একাধিক জায়গা তারা ডিপ্রাইড হয়েছে, কি বলবেন? এবং চাষিরা একদম ডাউন লেভেলে থাকে এবং আমরা যে প্রোডাকশানটা করি বা চাষিরা যেটা প্রোডাকশান করে সেই প্রোডাকশানটা কিন্তু ডোমেস্টিক মার্কেটে যায় না, এক্সপোর্ট ওরিয়েন্টেড। এক্সপোর্টে পাঠাতে হবে এক্সপোর্ট হাউসে। এক্সপোর্ট হাউস অবধি পাঠাতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, ধরুন হারভেস্ট করার পরে আইস দিয়ে কোয়ালিটি কন্ট্রোল করে ক্যারেট, ইনসুলেটর বক্স, তার মাধ্যমে পাঠাতে হবে এক্সপোর্ট হাউসে। সেখানে পাঠালে ডাইরেক্ট চাষিরা দিতে পারে, কিন্তু এই এখনও অবধি কোনো চাষি কিন্তু কোয়ালিটি কন্ট্রোলে সচেতন নয়। সচেতন হলে তার ডাইরেক্ট পাঠাক, তার জন্য কেউ বলবে না মাঝখানে পয়সা নিয়ে নিচ্ছে বা মাঝখানে পয়সা কম দিচ্ছে, এটা বলছে। কিন্তু ওরা যতক্ষণ নিজেরা স্বয়ম্বর হচ্ছে এটা বলতেই থাকবে, কিছু করার নেই এখানে। আজকের বিশেষ দিনে 5ই ডিসেম্বর মাটি দিবস, আর কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে এইরকম একটা অনুষ্ঠানে তারা এসে যারা গবেষক রয়েছে তাদের কাছে বলছে, কি বলবেন? দেখুন, ওনারা এসেছিলেন মাটি দিবসে, এখানে ওনাদেরকে সচেতন করার জন্য ওনাদেরকে ইনভাইট করেছিলেন। মানে বৈজ্ঞানিকরা থাকবেন বা এখানে কাকদ্বীপ রিসার্চ সেন্টারে যারা থাকেন তারা ওই চাষিদেরকে সচেতন করার জন্য মাটি সম্বন্ধে জানানোর জন্য ডেকেছিলেন। ওখানে ওনারা হয়তো প্রশ্ন করছেন যে এখানে এই প্রশ্নটা করলে হয়তো আমাদের কাছে কিছু টাকা ভালো দামে বিক্রি হবে, সেটা উনি আশা করেছিলেন। কিন্তু ওটা তো চাপটাটা আলাদা, এটা এক্সপোর্ট হাউস কীভাবে নেবে বা যিনারা কীভাবে দেবেন, এটার উপর দুটোর উপর নির্ভর করছে। কী নাম আপনার? কমল নায়ক। কী দায়িত্বে রয়েছেন? আমি টিকে এন্টারপ্রাইজের একজন পার্টনার। আমি অ্যাকোয়াকালচার কনসালটেন্ট হিসাবে কাজ করি এবং দক্ষিণ চব্বিশ পরগনা 2003 সাল থেকে এক করে আমি ডেভেলপ করেছি। এখন অনেক ডিলার এসে গেছে, অনেক ফার্মার হয়ে গেছে। আমি কিন্তু তখন কেউ এই এরিয়াতে কেউ কালচার করতো না, আমি একাই 2-1 জনকে নিয়ে কালচার শুরু করাই।